দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন জনাব নূর খান, মানবাধিকার কর্মী, মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। অসীম ভাই, আপনি জানেন যে গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হাদির ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার অবস্থা এখনও ক্রিটিক্যাল। আমরা দোয়া করি যেন তুমি সুস্থ হয়ে আবার আসো। তো এই হাদির উপর হামলার ঘটনায় আসলে অনেকেই নির্বাচন বানচালের একটা চক্রান্ত মনে করছে। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ওসমান হাদির উপরে হামলার ঘটনায় কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে, ষড়যন্ত্রের রূপ আরও খারাপ হতে পারে, ভয় পেলে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে যদি ঐক্যবদ্ধ হন। এই সরকারের প্রায় 1.5 বছর হলো, এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্যের কথা বলা হচ্ছে বা বারবারই বলা হচ্ছে, সেই ঐক্যটা আসলে কেন মজবুত হচ্ছে না? সেই দায় কি আসলে বিএনপিরও কি রয়েছে? দেখুন, ধন্যবাদ। আমাদের সহ আলোচক যারা আছেন ওনারা সবাই প্রতিযশা এবং ওনাদের প্রজ্ঞা অনেক বেশি আমার থেকে, এবং দর্শক শ্রোতা যারা আছেন তারা বিচারকের আসনে আমাদের থেকে অনেক বেশি কিছু ওনাদের ধারণা আছে। আপনি যে কথাটা বললেন যে জুলাই আগস্ট আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলোর যে একটা দূরত্ব কিংবা ঐক্যের কথা বললেন, আমি তো বলবো যে ঐক্য তো ছিল। 15 বছর ধরে সবাই কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু পরবর্তীতে একটা সময় যখন স্বীয় স্বার্থের বিষয়টা আপনার প্রমিনেন্ট হয় বা পায়োনিয়ার ইস্যু হিসেবে চলে আসে, তখন দেখা গেছে যে তোর সারা তুই সার, মোর সারা ঈশ্বর, একটা কথা আছে অনেক পুরনো। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনার আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণকে, যে এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে 15 বছর, 16 বছর, 17 বছর, আমরা যেটাই বলি না কেন, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। একটা জায়গায় আমরা এসেছি গণতন্ত্র উত্তরণের পথে। আমরা দেশটাকে একটা লাইনচ্যুত গণতন্ত্রের যেই একটা অবস্থা ছিল, অব্যবস্থাপনা ছিল, বা ফেসিস্টের টোটালিটেরিয়ান একটা সিচুয়েশান তৈরি করা হয়েছিল, সে জায়গার থেকে আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণের যে আইনের শাসনের কথা বলি, আমরা সুশাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, তো সে জায়গায় যদি আসতে হয় তাহলে সবগুলো রাজনৈতিক দলকে কিন্তু এক জায়গায় আসতে হবে। কিন্তু একটু দুঃখজনক বা দুর্ভাগ্যজনক যখন ঘটনাটা ঘটেছে, দেখুন হাদি আপনার গুলিবিদ্ধ হবার পর এবং তার যে উপরে যে কাপুরুষোচিত হামলা যারা করেছে, আমি তো মনে করি যে তারা কয়েকটা বিষয় আছে, আমরা তো এখন বলতে পারবো না। আমি নিজেই একজন আইনজীবী, ইনিশিয়ালি কোনো মন্তব্য আমি করতে পারবো না। নূর ভাই দীর্ঘদিন ধরে আপনার মানবাধিকার কর্মী, এবং এই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমি দেখেছি ওনার সঙ্গে এর আগেও আমার কথা হয়েছে, খুব বেশি হয়তো বা আমাদের ছিল না, ইন্টারাকশন ছিল না, কিন্তু তারপরও যতটুকু দেখেছি উনিও কিন্তু যুদ্ধটা করেছেন বাংলাদেশের জনগণের সঙ্গে মানবাধিকার রক্ষার জন্যে। তো সেক্ষেত্রে মনে করেন যে বর্বরচিত হামলার প্রথম কথা হচ্ছে যে আমরা তীব্র নিন্দা জানাই, এটা হচ্ছে একটা জিনিস, আমরা বিচার চাই। কিন্তু কথাটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটে গেছে সেটা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বা গণতান্ত্রিক ধারায় আমরা যে ফেরত যাব সেটাকে নস্যাৎ করার একটা প্রক্রিয়া। কিন্তু এর মধ্য দিয়ে কেউ বা কারা আপনার মানে অন্যদেরকে দায়ী করা বা দোষারোপ করা, এটা আমার কাছে মানে গ্রহণযোগ্য মনে হয়নি। আমি ইনিশিয়ালি দেখেছি যে ধরেন মির্জা আব্বাস সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তিনি স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি ঢাকা মহানগর বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আমি এমপি হইতে পারিনি, নূর খান এমপি হননি, রাশেদ ভাই এমপি হননি, মঞ্জু ভাই এমপি হননি। আমাদের সবারই কিন্তু একটা আকাঙ্ক্ষা যে আমরা কোনো না কোনো সময় যদি একটু পার্লামেন্টে যেতে পারি। সরি, নূর ভাই হয়তো বা সেটার মধ্যে নেই। আমি একটা কথা বলছি, যদি রাজনীতি করতেন তাহলে ওনার একটা টার্গেট থাকতো, উচ্চকক্ষে অ্যাম্বিশন থাকতো, সেটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। আমরা তো সেটা এখনো পাইনি, ওটা তো আমাদের কাছে একটা নতুন ডাইমেনশনের বিষয়। কিন্তু আমরা যারা মাঠের রাজনীতি করেছি, আমাদের সবার একটা অভিষ্ট লক্ষ্য যে আমাদের চূড়ান্ত গন্তব্যটা যেন অন্তত পার্লামেন্টে যাওয়া, এটাই হচ্ছে কথা। আপনাকে কি মন্ত্রী বানাবে না মেয়র বানাবে, আপার হাউসে দেবে, সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে এমপি হওয়া। মির্জা আব্বাস সাহেব তো এমপি ছিলেন। আমার মনে আছে, আমি একটা কথা বলি, 94 সালে মির্জা আব্বাস সাহেব মেয়র ছিলেন ঢাকার। নির্বাচন হয়েছিল আপনার প্রয়াত মেয়র হানিফ সাহেবের সঙ্গে ওনার নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল।
মির্জা আব্বাস সাহেব কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে কিংবা প্রভাব খাটিয়ে যে নির্বাচিত হতে হবে জননেতা জনাব মির্জা আব্বাস সাহেব সেটা কিন্তু করেননি। তার মানেটা কি, যে সাধারণ, আমি ওনাকে বলেছিলাম, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাত্র দলের, তো আব্বাস ভাইয়ের একটা বক্তব্যকে নিয়ে মনে করেন যে অনেক আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল, কিন্তু পাশাপাশি আমি ওনাকে দেখেছি রাতে 2টা 2:30টার সময় লুঙ্গি পরে দেখতাম যে রাস্তায় যখন কাজ চলে তখন উনি বুয়েটের ছাত্র দলের কর্মীদেরকে নিয়ে উনি দেখতে যেতেন, যে রাস্তাটা ঘুরে দেখতেন যে রাস্তায় ঠিকমতো কাজ হচ্ছে কিনা। সে সময় মনে করেন যে কন্ট্রাক্টররা ওনার বিরুদ্ধে গেছেন, আমি যতটুকু জানি। যেটা তার বাইরে মনে করেন যে অনেকগুলো ফ্যাক্টর ছিল, কিন্তু ওনার দল তো ক্ষমতায় ছিল, উনি চাইলে প্রভাবিত করতে পারতেন কিংবা বিএনপি প্রভাবিত হতে পারতেন ওনাকে পাশ করানোর জন্য। সে ধরনের কোনো বিষয় ছিল না। তাহলে ওনার দিকে কেন অঙ্গুলি হেলন করা হচ্ছে, নির্দেশিত করা হচ্ছে? এখানে তো অন্যরাও করতে পারে। আমার বাসায় কিন্তু বোমা হামলা হয়েছে। আমি প্রথমে এক ধরনের ভেবেছিলাম, পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে যে আমার দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে তার সঙ্গে আমার মনে করেন যে রেশারেশিটা আরেকটু বাড়ানোর দরকার, কিংবা আরও অনেকে স্বতন্ত্র আছেন, রাজনৈতিক আরও দল আছেন, তারা আছেন, সবাই একটা সুযোগ নেয়ার। এমনকি আমি তো এটাও রুলড আউট করতে পারি না এই যে কোনো ঘটনায় কি আসলে সংস্থা সেই জড়িত সুযোগ আছে কিনা। নেয়ার মানে আমি কেউ তো কেউ বলছি যে নিতে চাচ্ছে কিনা? বিভিন্ন কোয়ার্টার আপনার সুযোগ নেয়ার চেষ্টা করছেন, কিংবা যারা চাচ্ছে যে নির্বাচনটা একটু পরে হোক। অনেকে কিন্তু এই যে এই বিদ্যমান মনে করেন যে সংস্কৃতির মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেকে বলেছেন যে নির্বাচনটা আরো একটু পরে হোক, তাহলে ঠিক তো ওনারা এই একটু জায়গাটায় better আমি position একটু পাবেন। আসবো তাহলে অসীম আমি ভাই। কাউকে, আমি জাতীয় এবং আন্তর্জাতিক সবার দিকেই কিন্তু আমাদের নজর সজাগ রাখতে থাকা হবে, উচিত, নজর রাখা উচিত। রাখতে হবে। আমি একটু এই কথা ধরে একটু মঞ্জু ভাই আপনার কাছে জানতে চাই, ঐক্য নিয়ে আপনি একটু বলবেন। আরেকটা বিষয় যেটা অসীম ভাই উত্থাপন করলে মির্জা আব্বাসের যে ইস্যুটা, গতকালকে আমরা দেখলাম যে মির্জা আব্বাস হাদিকে দেখতে গেলেন এবং সেখানে তিনি একটু হেনস্থার মধ্যেই আসলে পড়লেন। আজকে মির্জা আব্বাস বলেছেন যে যারা মত তৈরি করেছে ঢাকা মেডিকেলে তারা হাদির মৃত্যু কামনা করেছিল, তারা কেউই হাদির সমর্থক নয়। গতকালকে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাতে একটা প্রেস ব্রিফিংয়ে বলতে শুনেছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে বিএনপি চুপ করে বসে থাকবে না, জবাব দেওয়া হবে। ঘটনা আসলে ঘটার সাথে সাথে আমরা কিছুক্ষণ পরেই দেখলাম যে সাবেক ছাত্রলীগের একজন নেতার বিরুদ্ধেই এই অভিযোগটা আসলে আসলো। তারপরেও আসলে মির্জা আব্বাসকে কেন এরকমের টার্গেট করা হলো বা বিশেষ দলকে কেন করা হলো, এর ফলাফলটা আসলে কি হতে পারে? আমাদের এই যে গণ অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যে বিরোধটার সৃষ্টি হয়েছে, এই আলোচনা বারবার আসছিল যে আমাদের এই বিরোধের সুযোগে ফ্যাসিবাদ, পরাজিত ফ্যাসিবাদ নিবে। এই যে দেখেন, পরাজিত ফ্যাসিবাদ যখন এই সুযোগটা নিয়েছে, সাথে সাথে কিন্তু নিজেদের মধ্যে আমাদের দূরত্বটা সৃষ্টি হয়ে গেছে। কালকে আপনি এই যে পুরো ঘটনাটা যেটা বললেন, মির্জা আব্বাস সাহেবকে ওখানে এক ধরনের নাজেহাল করার চেষ্টা করা, রাত্রে আবার মহাসচিব, বিএনপি মহাসচিবের এই ধরনের একটু গরম প্রতিক্রিয়া, এটা টোটাল তো আমাদের মানে এই যে যেটা তারেক রহমান সাহেব আজকে বললেন ঐক্য, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যের সাথে মানে সাংঘর্ষিক তো এই পজিশনগুলো। ইন্টারেস্টিং ঘটনা বলি, আমাকে আজকে সকালে, সম্ভবত আমাকে আজকে সকালে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ফোন করেছেন। ফোন করে উনি আমাকে বললেন যে ফুয়াদের জন্য আপনারা একটু স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করেন। আমি তো একটু অবাক হলাম যে উনি বিএনপির, কারণ বিএনপির লোকেরাই তো কিছুদিন আগে ফুয়াদের উপরে খুব ক্ষুব্ধ হয়েছেন। ফুয়াদের উপরে এক ধরনের বিএনপি আচরণ, কালকে মির্জা আব্বাস সাহেবকে যেরকম ভুয়া ভুয়া বলা হয়েছে, তার 2 দিন আগে কিন্তু ফুয়াদকেও বিএনপি পন্থী কিছু লোকেরা বরিশালে ভুয়া ভুয়া করে তাকে অপমান করার চেষ্টা করেছে। তো আমি ওনার ফোন পেয়ে একটু অবাক হলাম যে আপনি এটা কেন বলছেন? উনি বলছেন দেখেন, ঘটনাটা ঘটাবে তো ফ্যাসিবাদীরা, দোষটা দিবে বিএনপির, যে বিএনপির সাথে যেহেতু ফুয়াদ একটু বিএনপির ব্যাপারে কথা বলেছে, এটা নিয়েছে। তা আমার ওই ভদ্রলোককে আমি নাম বলছি না, মানে আমার বন্ধু মানুষ, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটাই তো আসলে ব্যাপার। আমাদের ধরুন আমার সাথে অসীম ভাইয়ের খুব তর্ক বিতর্ক হবে, কিন্তু আমরা তো রাশেদের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়, আমরা তো একসাথে এই সংগ্রাম আন্দোলনে লড়াই করেছি। আমাদের সাথে এই লড়াই সংগ্রামটা কেন শত্রুতায় পর্যবসিত হবে? ঠিক আছে, এখন দেখেন মির্জা আব্বাসের কথা আসছে এখানে। মির্জা, আমার মনে আছে আমরা তখন মানে তরুণ, এরশাদ যতবারই কিছু হইতো মির্জা আব্বাসকে অ্যারেস্ট করতো, খেয়াল আছে আপনার? কিছু হলেই মির্জা আব্বাসকে অ্যারেস্ট করা হতো ঢাকার আন্দোলন দমন করার জন্য। তার মানে মির্জা আব্বাস এমন একটা ছিল, ওনার এই জেল জুলুম কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা মির্জা আব্বাসের বিরোধিতা করি কারণ ওনারা ওল্ড ভার্সনের লিডার। আমরা মনে করি রাজনীতিতে তারুণ্যের আসা দরকার, এটা নিয়ে আমাদের সমালোচনা আছে।
কিন্তু রাজনীতিতে যত কিছু মনে রাখতে হবে যে একটা সৌজন্য। আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আমি বলেছি যে মির্জা আব্বাসকে যারা মানে ভুয়া ভুয়া বলেছে আর ফুয়াদকে যারা ওই দিন ভুয়া ভুয়া বলেছে, আপনারা কার পক্ষে, মানে কোন এই দুই পক্ষের মধ্যে আমরা কোন পক্ষে? তো ম্যাক্সিমাম লোকেরা বলেছে আমরা এই নীতিটারই বিপক্ষে। একজন নেতাকে পাইলাম তো তাকে অপমান করে দিলাম। দেখেন, আমি যেটা বলি যে জুলাই অভ্যুত্থানের সময় তো আমাদের কোনো দল ছিল না, বিএনপি বলে কিছু ছিল না, জামাত বলে কিছু ছিল না, গণ অধিকার পরিষদ বলে কিছু ছিল না, এবি পার্টি বলে কিছু ছিল না। আর সবার পরিচয় একটাই ছিল যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী। ঠিক আছে, আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, আমাকে তো এবি পার্টির নেতা হিসেবে গ্রেফতার করা হয়নি, আমাকে ব্লেম করা হয়েছে যে এই আন্দোলনের পিছনে এরা উস্কানি দিচ্ছে। বিএনপির যতগুলো নেতাকে গ্রেফতার করা হয়েছে, উনি কি বিএনপি নেতার কারণে গ্রেফতার করেছে? না, ওনাকে বলেছে যে এই আন্দোলনের আপনারা হলেন মদতদাতা। জামাতের লোকদের গ্রেফতার করা হয়েছে, একই কথায়। আমরা তো সেই আন্দোলনে কেউ, ধরেন আমি আপনাকে বলি মাহফুজ, এই আন্দোলনে ইমিডিয়েট খালেদা জিয়ার মুক্তি হয়েছে না? হয়েছে। তো খালেদা জিয়ার মুক্তির সময় কি জামাতের লোকেরা বলেছে খালেদা জিয়ার কেন এত তাড়াতাড়ি মুক্তি হয়ে গেল? আবার এই আন্দোলনের সাথে সাথে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে না? বিএনপির লোকেরা কি প্রশ্ন করেছে জামাতের নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হলো এত তাড়াতাড়ি, কিসের ভিত্তিতে, কি আইনের ভিত্তিতে করেন? তার মানে কি? তার মানে হচ্ছে একে অপরের প্রতি আমাদের যে সংহতিটা ছিল, আজকে এমনকি ক্ষমতার এমন দ্বন্দ্বে আমরা চলে আসলাম যে আমি সাথে সাথে মানে দেখেন, আমি রিজভি ভাই একটু আগে দেখলাম উনি একটা স্টেটমেন্ট করে উনি সরি বলেছেন, উনি সাদিক কায়েম সম্পর্কে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি একটা শোতে একটু আগে ছিলাম, সেখানে এক বিএনপি নেতা বলছিলেন যে সাদিক কায়েমের সাথে ওই ছাত্রলীগ নেতা। আমি বলছি ভাই এটা এআই এর ছবি, আপনি এটা না দেখে বলবেন না। কথা হচ্ছে আমরা একে অপরের খুঁত ধরার মানে দ্রুত চলে আসলাম কেন? আমি এই জন্য বলেছি যে আমরা 15 বছর ভুলে গেছি। এই বিএনপি এবং জামাত দেখেন আওয়ামী লীগকে কীভাবে বিশ্বাস করেছে, ইতিহাসের বিশ্বাসের ভুল আওয়ামী লীগের সাথে। 1/11 দেখেন বেগম খালেদা জিয়া এই বিট্রেয়ারদেরকে জায়গা দেয় না, শেখ হাসিনা জায়গা দিয়েছে। 86 সালে বিএনপি সরে এসেছে, জামাত এই আওয়ামী লীগের সাথে মিলে এরশাদকে বৈধতা দিয়েছে, ইলেকশনে গিয়েছে। আপনি এই ইতিহাসের পরতে পরতে দেখবেন কখনো কখনো এই ভুলটা বিএনপিও করেছে, এই ভুলটা জামাতও করেছে। ঠিক এবারেও আপনি দেখেছেন যে মানে অভ্যুত্থানের পরপর হঠাৎ করে বিএনপি বলতেছে যে মানে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের নিষ্পাপ আওয়ামী লীগরা রাজনীতি করতে পারবে। জামাতের আমির বলতেছে তাদেরকে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। এই যে প্রবণতাটা মুহূর্তের মধ্যে আপনি ভুলে গেলেন, 15 বছর মুহূর্তের মধ্যে ভুলে গেলেন গুম খুনের কথা, ইলিয়াস আলীর কথা এত সহজে ভুলতে পারেন? উনি তো ভুলতে পারেন না, ওনার তো সতীর্থ ছিলেন ইলিয়াস আলী। তাহলে বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে গুম করেছে, ওই যে গুমের এখানে ঐতিহাসিক সাক্ষী নূর খান লিটন ভাই আছেন, প্রত্যেকটা গুমের ঘটনায় এগুলো মানে গায়ের রোম কাটা দিয়ে উঠবে আপনার। এই আওয়ামী লীগ ভোট চুরি করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। সেই আওয়ামী লীগ দেখলেন তো কিভাবে ওসমান হাদির পাশে বসে এসে ছাত্রলীগ আজকে আমরা যত দেখছি আমরা অবাক হচ্ছি। এবং শুধুমাত্র ক্ষমতার কারণেই এই 15 বছরের সকল নিষ্পেষণ রাজনীতিবিদরা ভুলে গেল। সেই রাজনীতিবিদদের কাছে আসলে আমরা আর কতটুকু আশা করতে পারি সেই প্রশ্নের জবাবটা আমার যদি ক্ষমতা থাকতো আমি বলতেছি আপনাকে, আমি এই সবগুলো রাজনৈতিক দলকে বলতাম আপনাদের সবার বাতিল, নিবন্ধন বাতিল, সবাই একটা দল করেন। বাংলাদেশ এখন 2টা দল হবে, একটা হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে আর একটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কিসের আপনাদের এত দল? কোথায় ছিল আপনাদের এত দল, এত বড় বড় মিছিল, এত বড় বড় বাহাদুর কোথায় ছিল? এখন যে আপনারা এক একজন করেন, কই শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের বাহাদুরি কোথায় ছিল? সো আপনাদের 5 বছর জন্য কোনো বাহাদুরি আমরা শুনতে চাই না। 5 বছরে বিএনপি, জামাত, এনসিপি যত আছে সবাই এক জায়গায় থাকেন, নাইলে শেখ হাসিনা ওখানে বসে বসে আপনাদের একটা একটা করে মারবে। আমি ঠিক এই জায়গাটা আসবো। আমি একটু নূর খান ভাই আপনার কাছে জানতে চাই যে গতকালকে হাদির উপরে হামলা হলো, এর আগেও কিন্তু চট্টগ্রামে বিএনপির একজন প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এই যে ঘটনাগুলো ঘটছে, সরকার যেগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না, আসলে কি সরকার ব্যর্থ, না তার সরকারের কোনো সক্ষমতাই নেই এসব প্রতিরোধের? দেখেন, 2টা জিনিস বিবেচনায় রাখা উচিত। একটা হচ্ছে সরকারটা কোনো রাজনৈতিক দলের সরকার না, জনগণের সাথে যে সম্পর্কটা রাজনৈতিক দলের থাকে সেটা কিন্তু এই ধরনের সরকারের থাকার সুযোগ নেই। 1। 2 নাম্বার হচ্ছে যে এই সরকার যখন ক্ষমতা নিলেন তখন কিন্তু তার আগের যে 15-16 সাড়ে 15 বছরের যে ইতিহাস আমরা জানি, যে ঘটনা জানি,
সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর, বিজিবি যা বলেন, গোয়েন্দা সংস্থা, এর একটা অংশকে জনগণের মুখোমুখি করিয়ে দিয়েছে। ফলে একটা অংশ আর থাকে নাই, জনগণের কাছে এরা পুরা মুখোমুখি দাঁড়িয়েছে। এবং বিশেষ করে জুলাই শেষ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। এবং তার একটা মুখোমুখির একটা রেজাল্টও আমরা দেখেছি যে বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন, পালিয়ে গেছেন, অস্ত্র ফেলে গেছেন, অস্ত্র লুট হয়েছে থানায়। এইটার কারণটাই হচ্ছে ফ্যাসিস্টরা যে জনগণের মুখোমুখি দাঁড়া করিয়েছিল, তার একটা প্রতিশোধ পাবলিকের দিক থেকে এটা হয়েছে। এবং এই সরকার যখন এসছে তখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থাটা আপনি খেয়াল করেন, শপথ নেওয়ার পরও স্থানীয় জনগণই কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করছে। আপনি দেখবেন যে সরকার যেই মুহূর্তে শপথ নিয়েছে এবং তারপরের 15 দিন ঢাকা শহরের অলিতে গলিতে রাস্তায় রাত্রে এলাকাবাসী পাহারা দিচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন। এবং এমনও দেখা গেছে যে এলাকাবাসীরা চাঁদা তুলে তাদের রাত্রের খাবার আয়োজন করেছে, নিজেরাই পাহারার ব্যবস্থা করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে মোটামুটি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা এদিক থেকে হয়েছে। সেনাবাহিনীর সংখ্যার দিকে বলেন আর পাবলিকের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব সবসময় ছিল। সুতরাং সেনাবাহিনীর পক্ষে অলিতে গলিতে আপনার পাহারা দেওয়া সম্ভব ছিল না, যেটা জনগণ করেছে। সরকার যেটা আমার কাছে মনে হয় যে সরকার শপথ নেওয়ার পরে যেটা গুরুদায়িত্ব ছিল তাদের, রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রতিনিয়ত সভা করা, সমস্যাগুলি চিহ্নিত করা, সমস্যার সমাধানের পথগুলি খুঁজে দেখা। করে তো কোনো ঘটনা ঘটলেই ভাই তো আসলে আমাকে রাজনীতিবিদদের সাথে একটু বসে। বলতে দেন প্লিজ। আপনি যদি শপথ অনুষ্ঠানের পরের দিনগুলি খেয়াল করেন, এত তাড়াতাড়ি ভুলেন কেন? কারোর সাথে কোনো আলোচনাই করার চিন্তা করে নাই তারা, বরং মানে বালখিল্যতার পরিচয় দিচ্ছে। পলিটিক্যাল পার্টিকে ডেকে 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়েছে এবং পলিটিক্যাল পার্টির সাথে যে যোগাযোগ স্থাপন করা দরকার সেটাও তারা মনে করেনি। এবং কোনো উপদেষ্টা তো অনেক ধরনের কথাবার্তা বলেছেন, সেগুলো রেকর্ডগুলি বের করা দরকার। ফলে এই যে আজকের এই অবস্থা আসার জন্য সবচেয়ে মানে দায়িত্ব বর্তায় হচ্ছে সরকারের অনীহা বা দুর্বলতা বা অদক্ষতা। আপনি যে ক্রাইসিস টাইমে ক্ষমতা নিয়েছেন এবং যে জায়গার থেকে ক্ষমতাটা নিয়েছেন, এইবার দেখেন এইবারের বৈশিষ্ট্য কিন্তু একটা ছিল, এবার কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না মুভমেন্টের জন্য। যে রাজনৈতিক দলগুলোর একটা মঞ্চ ছিল বা একাধিক মঞ্চ ছিল, ঘোষণা ছিল, কোনো কিছু ছিল না। মানে যে কোটা নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা, তার ধারাবাহিকতায় সর্বশেষ 24-এর এই পতনটা হলো। এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পলিটিক্যাল পার্টি বলেন, ছাত্র নেতৃত্ব বলেন, তাদেরকে ছাপিয়ে জনগণ সামনে চলে গেছে, জনগণ সামনে চলে আসলো এবং সেইটার জন্য শেখ হাসিনার পতন ঘটছে। কিন্তু একটা মানে কোনো কাঠামোগত মুভমেন্ট না থাকার কারণে এই মুভমেন্টকে রাজনৈতিক দল যেভাবে দরকার ছিল ওই মুভমেন্টটাকে ধারণ করা, তাৎক্ষণিকভাবে তারা এটা করতে ব্যর্থ হয়েছে। এবং যারা শপথ নিয়েছেন তারাও রাজনৈতিক দলগুলোকে টেনে আনার চেষ্টা করেন। আমি এই জায়গাটা ফিরবো, আমি একটু রাশেদ আপনার কাছে জানতে চাই, এর আগেও আপনি আসলে এই মন্তব্যটা করেছেন এবং আজকেও বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বানচালে 50 জনকে হত্যা টার্গেট আসলে করেছে। এই তথ্যটা আপনি এই শোতেও এর আগে বলেছেন। এই তথ্যের উৎসটা একটু জানতে চাই। আপনি রাজনীতি করেন দেখে বিভিন্ন সোর্স থেকে এই তথ্যটা পান, এই তথ্যটা কি আসলে সরকারের কাছে নেই? যদি থেকে থাকে তাহলে আসলে সরকার কি ব্যবস্থা নিল? ধন্যবাদ। আমি যে চেয়ারে বসে আছি, আমি এর আগের টকশোতে আপনিও ছিলেন, সেখানে এই চেয়ারে বসেছিল উসমান হাদি, আর আমি ঠিক নূর খান ভাই যেখানে সেই চেয়ারে। আমরা অনেক আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করেছিলাম। আমি এখানে আছি, আগামীকাল থাকতে পারবো কি জানি না। আমাদের এক ভাই উসমান হাদি, তিনি এখন এই মুহূর্তে খুবই গুরুতর অবস্থায়। তিনি আমাদের মাঝে ফিরবেন কি ফিরবেন না আমরা কেউ জানি না। আল্লাহর অশেষ কুদরতে আল্লাহ যদি চান তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার যেভাবে বলেছে যে তাকে এমনভাবে গুলি করা হয়েছে পরিকল্পিতভাবে, হত্যার উদ্দেশ্যে। উসমান হাদিকে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে আওয়ামী ন্যারেটিভ, ভারতের বয়ান, এইগুলোকে আসলে তিনি নস্যাৎ করার জন্য পাল্টা বয়ান, জনগণের বয়ান তিনি সামনে এনেছিলেন।
তো সেই জায়গা থেকে তাকে টার্গেট করা হলো এবং কে তাকে হত্যা করলো? ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, শুরুতে বন্ধু বেশে কাছে গিয়েছে, সাথে গণসংযোগ করেছে, হয়তো আরও অন্যান্য সহযোগিতাও করতে পারে, মানে খুব আপন হয়েছে। এরপরে ঠিক এই বন্ধু ওসমান হাদির মাথায় গুলি করে দিয়েছে। তো আজকে সরকারকে নিয়ে ভাই যে সমালোচনা করছিলেন, আমি তার সাথে একমত। এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। ভাই যেটি বললেন যে আন্দোলনটা আমরা 18 সালে শুরু করেছিলাম, কিন্তু ওই সময় ছিল কোটা সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলন আমরা সফল করি। পরবর্তীতে আবার কোটা শেখ হাসিনা প্রতারণা করে ফিরিয়ে আনে এবং এরপরে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। দেখেন, একটা আন্দোলনের পরিকল্পনা থাকতে হয়। আমাদের আন্দোলনটা ছিল সামাজিক আন্দোলন এবং সেখানে 5টা দফা ছিল। সামাজিক আন্দোলনের সেই পরিকল্পনায় আমরা সফল হয়েছিলাম, কিন্তু ওই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হবে, শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের পতন হবে, এটা তো আমরা কেউ জানতাম না। তো এই যে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো পরিকল্পনা ছাড়া, যে কারণে যারা নেতৃত্ব দিল তারা মনে করলো যে আমরাই তো সব করেছি, তারা একটি সরকার গঠন করলো। আর দলগুলো ভূমিকা রাখলেও তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই করেছে। তিনি লন্ডনে গিয়ে, দুঃখিত লন্ডনে অন্য একটা দেশে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি দল নির্বাচন চাই, আর কোনো দল নির্বাচন চাই না। এরকমের এক রাশেদ, বিরতির আগে আপনি বলছিলেন যে 50 জনকে হত্যার যে টার্গেট, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। জি, আমি যেখানে ছিলাম ওটা একটু শেষ করি। তো দেখেন, দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব কিন্তু সরকার সৃষ্টি করলো এবং ছাত্রদেরকে বিভ্রান্ত করলো। কোনো কোনো উপদেষ্টা যেটি বলল যে আমরা আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব পেয়ে গিয়েছি, বলছে না? তার মানে তারা আসলে এই ছাত্র উপদেষ্টাদের পাম্প মেরে বা অন্যান্য যারা ছাত্রনেতা ছিল এদেরকে পাম দেওয়া শুরু করলো। এরা ভাবলো যে এদেরকে যদি আমরা তোষামদি করি সেক্ষেত্রে আমাদের গদি এটা আসলে পাকাপোক্ত হয়। আমি নাম না বলি, বিভাজন তৈরি এই যে ছাত্ররা যারা নেতৃত্ব দিল, বাংলাদেশে তাদের ব্যাপক সম্ভাবনা ছিল এবং তাদেরকে মাত্র 1.5 বছরের মাথায় তাদের নিয়ে এত সমালোচনা কেন, কি কারণে? আমি শুধু তাদের দোষারোপ করব না, তারা বয়সে তরুণ, তারা ভুল করেছে, কিন্তু তারা যে ভুল করলো, এই ভুল করার পিছনে আরও বড় বড় রথী মহারথী রয়েছে। তাদের বিচারটা হওয়া দরকার আমি মনে করি। কারণ জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তি, তারা এই অল্প সময়ের মধ্যে এইভাবে আসলে ঢলে পড়বে এটা আমি আসলে মানতে পারি না। হ্যাঁ, রাজনীতি করলে সমালোচনা আলোচনা হয়। তারা বিএনপির মতন একটি বড় দল গঠনের সম্ভাবনা তাদের ছিল। আপনি আওয়ামী লীগকে ততদিন পর্যন্ত ধ্বংস করতে পারবেন না বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনি আরেকটি বড় দল গঠন করতে পারছেন। বিএনপি একটা দল, কিন্তু এই যে গণতন্ত্রের প্র্যাকটিসের জন্য আপনার কি আরেকটা মধ্যপন্থী দল দরকার না? আরেকটা দল তো দরকার। এখন সেই সম্ভাবনাকে আসলে আমরা সৃষ্টি করতে পেরেছি। আপনি বলছেন যে জামাত বা মৌলবাদের উত্থান, অনেকে বলছে কথার কথা, বা ইসলামপন্থীদের উত্থান। এখন তাদের উত্থানটা কেন হলো? তো আমরা আমাদের উত্থানটা ঘটাইতে পারি নাই, এটা তো বাস্তব। আপনি আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছেন। এনসিপিকে সরকার এখনো পর্যন্ত 3 নম্বর দল হিসেবে কাউন্ট করে, কিন্তু গ্রামগঞ্জে পাড়া মহল্লায় এনসিপির অস্তিত্ব আছে। হ্যাঁ, গণ অভ্যুত্থানের যে শক্তি সামনে যাদেরকে দেখি মিডিয়ায়, তাদেরকে দেখলে মনে হয় যে না, এনসিপি মানে বিশাল বড়, এবং এইটা আসলে বানিয়েছে সরকার। দেখেন, তফসিল ঘোষণা করেছেন না? তফসিল ঘোষণার পরে আপনাকে তো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তাই না? আজকে আপনি 3টা দলকে ডাকলেন, বুঝালেন যে বাংলাদেশে এই 3টা দল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, বিএনপি 1, জামাত 2, এনসিপি 3। তাহলে আমাকে আর মঞ্জু ভাইকে মানুষ কেন ভোট দিবে বলেন? কাল পরশু ডাকতে না, কাল পরশু আমাকে কেন ডাকবে? আপনি সংলাপ করবেন সবাইকে নিয়ে, এখানে আমরা আছি না 5 জন, আপনি ঐক্যমত কমিশনে বৈঠক করেছেন না? তাহলে জনগণ মঞ্জু ভাইকে আমাকে কেন ভোট দিবে? এইভাবে তো এই সরকার পদে পদে প্রত্যেকটা জায়গায় বৈষম্যের সৃষ্টি করছে। এখন আপনি বললেন যে 50 জন যে টার্গেট কিলিংয়ের প্ল্যান, এই প্ল্যানটা আওয়ামী লীগ করার সুযোগ কিভাবে পেয়েছে? সুযোগটা পেয়েছে, এর কারণটা হলো যে এই যে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। আজকে টকশোতে মঞ্জু ভাইয়ের বিরুদ্ধে আমি বলি, মঞ্জু ভাই আমার বিরুদ্ধে বলে, জনসভায় জামাতের বিরুদ্ধে বিএনপি বলে, বিএনপির বিরুদ্ধে জামাত বলে না? মির্জা আব্বাস সাহেব সম্পর্কে যে প্রশ্ন করেছিলেন, আমি এই বিষয়ে একটু বলি, তারপর উত্তরটা দিব। দেখেন, এই গণ অভ্যুত্থানের পর থেকেই একটা বয়ান কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, বিএনপি চান্দাবাজের দল। বিএনপি আওয়ামী লীগ 16 বছরে যা পারে নাই, আওয়ামী লীগ এই 3 মাসে, মানে শুরুর থেকে 3 মাসে এই অপরাধ করেছে। এখন যেটি বলছে যে 16 বছরে আওয়ামী লীগ যে অপরাধ করে নাই
16 মাসে বিএনপি তার থেকে বড় অপরাধ করেছে। আমি আমার নিজ জেলা ঝিনাইদহতে শুনি যে জামাতের নেতারা এই ধরনের বক্তব্য দেয়। এখন এই চান্দাবাজের দল যাকে বলেন, এখন তো বিএনপি আমরা দেখছি সংস্কারের আলাপটা তুলতেছে, কথা বলতেছে, কিন্তু আপনি যে সময় সেই 2001 থেকে 6 পর্যন্ত সরকারে ছিলেন, মন্ত্রিত্ব নিয়েছিলেন, তখনকার বিএনপি তো এখনকার বিএনপির থেকে আরও বেশি মানুষ, আমরা ইতিহাস যেটা দেখি যে নেতিবাচক হিসেবে মানুষ উত্থাপন করে, তাই না? তো তখনকার বিএনপি সরকার ভাগাভাগি আপনি করতে পেরেছেন। এছাড়া আপনি বলেন যে দুর্নীতিতে বিএনপি 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, তো আপনি কি ওই দুর্নীতির চ্যাম্পিয়নের অংশীদার না? আপনি কি এর দায়টা নেবেন না? তো এই যে নব্য ফ্যাসিবাদ, চান্দাবাজের দল, এইগুলো বলার কারণে এখন বিএনপি বলা শুরু করেছে। আমি জাস্ট শুরুর বয়ানটা দেখেছি, আওয়ামী লীগকে যদি শুরু থেকে ক্ষমা করে, সেটা কিন্তু জামাতের আমির করা শুরু করেছে। তারপরে হয়তো বিভিন্ন দল ভোট-টোটের জন্য তারাও বলা শুরু করেছে, এবং নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ এগুলো কিন্তু জামাত শুরু করেছে। এরপর এই বিএনপি বলছে, বয়ানগুলাই আসলে আমাদের সর্বশেষ জন্য, কথা আমি বলি যে রাজনীতির জন্য প্রশ্ন এটা করলে- খারাপ হচ্ছে। সর্বশেষ আমি আসবো ওই না, প্রশ্নটা, এইটা উত্তর দিয়ে যাই। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিটেই। এখন আমি যে কথাগুলো আজ থেকে 1 মাস আগে বলেছিলাম, এখন কি সত্যতা পাচ্ছেন? আমরা বাংলাদেশে 18 সাল থেকে রাজপথে সক্রিয়। এখন সরকারে যারা আছে, প্রশাসনে যারা আছে, বিভিন্ন জায়গায় আছে, অনেকে আমাদের সাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে। তারা এখন বড় সরকারের বড় বড় কর্মকর্তা অনেকে আছে না? অর্থাৎ আমাদের লিঙ্ক, লবিং, তথ্যপত্র আমরা বিভিন্ন জায়গা থেকে পাই। সেই জায়গা থেকে আমি এইটা কিন্তু আমি সরকারকেও জানিয়েছি যে আওয়ামী লীগ এখন স্বতন্ত্র রূপে ফেরার চেষ্টা করতেছে, এবং এদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, নির্বাচন বানচাল করে, এটা আপনারা থামান। এবং এইভাবে কিন্তু ক্লিন করবে। একজন দিয়ে শুরু হয়েছে, এরপরে কিন্তু এই ধরনের গুপ্ত হত্যা চলবে। সরকারের দায়িত্ব ছিল এইটা আসলে এগুলো প্রতিরোধ কন্ট্রোল করা, কিন্তু করার সরকার দায়িত্ব পারতেছে আসলে না। সরকারের। আমি একটু অসীম ভাই আপনার কাছে আসতে চাই। পরিস্থিতি যখন এরকমের, তখনই গতকালকে আমরা শুনলাম যে আগামী 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশে ফিরবেন। তো ওনার নিরাপত্তা ইস্যুটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। এখন কি তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে আপনারা শঙ্কামুক্ত? দেখেন, এই বিষয়টা দলের আইআরকিতে যারা আছেন, দলের মহাসচিব তিনি বলতে পারেন, স্ট্যান্ডিং কমিটি আছেন, ওনারও সিদ্ধান্ত নেবে, এবং ওনাদের সিদ্ধান্ত নিয়ে উনি এর আগে কিন্তু একটা সেলফ এক্সপ্লেনেটরি ওনার দিয়েছিলেন ফেসবুকে, যে ওনার একক সিদ্ধান্ত না, তার মানে সিদ্ধান্তটা যৌথভাবে হয়েছে বা কালেকটিভলি হয়েছে, যার কারণে হি ফিলস সেফ অ্যান্ড দ্যাট হ্যাজ বিন প্রোনাউন্সড বাই আমাদের সেক্রেটারি জেনারেল গতকালকে। তো সেদিক থেকে একটা কথা মনে করবেন, সব সময় রাখে আল্লাহ মারেকে, পরিষ্কার কথা। আমি আজকে বাসা থেকে বেরোবো সন্ধ্যার সময়, আমাকে একজন সেনাবাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন যে অসীম সাহেব, আপনি যেখানে যান, সামাজিক বা অন্য কোনো অনুষ্ঠান, রাজনৈতিক যেখানে যান, একটু অন্তত ইনফরমেশনটা দিয়ে যায়। এটা মানে কি, যেটি প্রিভেন্টিভ কোনো মেজার যদি নিতে পারেন, প্রিকশন যদি নিতে পারেন। কয়েকদিন আগে আমার বাসায় মনে করেন যে একটা অতর্কিত একটা বোমা হামলা হয়েছে, এবং খুবই শক্তিশালী। আমি 1 নম্বর রোডের মাঝামাঝিতে থাকি, একেবারে শেষ মাথার যে ভদ্রলোক, তিনি এসে আমাকে বললেন যে এত বেশি এই ছিল যে পুরো ওনার বাড়িটাই নাকি কেঁপে উঠেছে। উনি এই কথাটা বললেন। তো এইটা সাধারণ কারো কাজ না। তো কারা করেছে বা না করেছে, তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি এমন কোনো কিছু হয়ে যায়নি যে মনে করেন যে আমার মতো এরকম 1-2 অসীম গেলে রাজনীতিতে খুব একটা বড় তফাৎ আসবে, তা না। কিন্তু হাদির মতো যারা আছেন, মঞ্জু ভাই আছেন, নূর ভাই আছেন, বা আমি বলছি, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি বলছি যে মানে যে সেন্সেশন তৈরি করা, এবং তার মধ্যে তো প্রাইম হিসেবে তো জনাব তারেক রহমান সাহেব আছেনই। তো সেদিক থেকে আমি একটা জিনিস অ্যাসিওরেন্স দিতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছে, জনাব তারেক রহমান সাহেবকে তারাই প্রোটেকশন দেবে। সরকার কতটুকু দেবেন বা না দেবেন সেটা ভিন্ন কথা। আর নিচে যদি কর্মীরা থাকেন, সমর্থকরা থাকেন, আর উপরে আল্লাহ আছে। তো এই বিষয়টা এক ধরনের বিষয়। আর ওনার আসা যাওয়ার যে দেশে আসা, এটা যত না আপনার মনে করেন যে ফিজিক্যাল সেফটি সিকিউরিটির বিষয়, তার থেকে অনেক বেশি আমার কাছে মনে হয় যে রাজনৈতিক বিষয়। তো সেই সমস্ত বিষয়গুলোর উত্তরণ ঘটিয়েই তিনি আপনার 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখে দেশে ফেরত আসবেন ইনশাল্লাহ। ওনাকে সুস্বাগতম জানাই, এটাই সহজ আমি কথা। একটু মঞ্জু ভাই আপনার কাছে একটু জানতে চাই। একটু আগে রাশেদ বলছিলেন যে আজকে 3টা দলের সাথে, আজকে না মানে গতকালকে 3টা দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন। এই 3টা দলের সাথে বারবার এই 3টা দলের সাথে বৈঠক করে এইটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিন্তু আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা কিছু মন্তব্য করেছেন যে হাদির উপরে এই হামলাটা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, এর পেছনে বিরাট শক্তি কাজ করছে, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন না হতে দেওয়া, এই আক্রমণটি খুবই সিম্বলিক। তিনি আরও বলেছেন যে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। খুবই ভয়ঙ্কর একটা তথ্য।
এখন আপনার কাছে জানতে চাই যে শুধুমাত্র রাজনৈতিক ঐক্য হলেই কি এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করা সম্ভব হবে? মানে রাজনৈতিক ঐক্যটা থাকলে যেটা সুবিধা হবে, যেমন আপনি দেখেন আজকে কিন্তু একটা রাজনৈতিক ঐক্য হয়েও গেছে। আমি বহু জায়গায় দেখেছি বিএনপি মিছিল করেছে, জামাত মিছিল করেছে, আমরা মিছিল করেছি, বিভিন্ন দল মিছিল করেছে। আমরা এই যে সংহতি জানালাম আমরা সবাই, মানে ওসমান হাদির জন্য। তো এটা কি বার্তা দেয়? এটা বার্তা দেয় যে আমাদেরকে তারা তো আমাদেরকে মেরে ভয় দেখাতে চেয়েছে, তারা তো মেরে আমাদেরকে এক ধরনের হতাশ করতে চেয়েছে। আমরা তো হতাশ হই নাই, আমরা তো আরও বেশি উজ্জীবিত হয়েছি। মানে ওসমান হাদির জন্য আজকে আমাদের যে সংহতি, যেমন আজকে আমাদের ম্যাক্সিমাম রাজনৈতিক নেতারা তাদের এলাকার কর্মসূচি বাতিল করেছে। বাতিল করে আমরা আজকে ঢাকায় ছিলাম, আমরা শাহবাগে সমাবেশ করেছি, আরও অনেকগুলো কাজ। এবং ওই বৈঠকেও কিন্তু নেতারা একমত হয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ষড়যন্ত্র ঠেকাতে তারা দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করবে। আমরা অলরেডি 15 তারিখ একটা সর্বদলীয় সমাবেশ আমরা ডাক দিয়েছি শহীদ মিনারে। মিনারে। প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছি, এই যে দেখেন আমরা যে একে অপরকে সমালোচনা করি, সমালোচনা জারি রাখতে হবে, কারণ এটা গণতন্ত্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা মাত্রাটা, হ্যাঁ মাত্রাটা, যেমন যে রাশেদ এতগুলো সমালোচনা করলেন না, বা আমিও যদি এখন সমালোচনা করি যে তরুণদের, তো লোকেরা আমাদেরকে বলবে যে আপনারা তো অনেক প্রবীণ, আপনার দলের কি এত প্রবৃদ্ধি হয়েছে। আমরা যদি বলি, যেমন রাশেদ যেটা বলবো এনসিপির বিএনপির মতো দল হয়ে যাওয়ার কথা ছিল, তো আমি তো মনে করি গণ অধিকার পরিষদ তো ডাবল বিএনপি হওয়ার কথা ছিল। গণ অধিকার পরিষদ তো প্রচুর পরিমাণে মানুষের সমর্থন পেয়েছে। এমন কোনো লোক নাই গণ অধিকার পরিষদকে যে সাপোর্ট দেয় না, মানে ওদের কোটা সংস্কার আন্দোলন তো আমরা দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট দিয়েছি। কথা হচ্ছে আমরা যখন আরেকজনের সমালোচনা করব, কিন্তু সেটা আগে নিজের দিকেও তাকাতে হবে। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, আমরা এরকম রাজনৈতিক একটা আড্ডা দিচ্ছিলাম, সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন, সেখানে আরেকজন সিনিয়র নেতা ছিলেন, একজন সিনিয়র সাংবাদিকও ছিলেন। তো সিনিয়র নেতা যিনি আছেন উনার দলের বয়স হচ্ছে প্রায় 18 বছর। তো উনি হাসনাত আবদুল্লাহকে খুব জ্ঞান দিচ্ছিলেন যে তোমরা গ্রামে কমিটি করতে পারতা, তোমরা এইভাবে করতে পারতা, তোমাদের দলটা আজকে হইতে পারতো। ওই সিনিয়র সাংবাদিক হঠাৎ করে ওনার দিকে তাকে বলে যে ভাই, এর যে এত বুদ্ধি দিচ্ছেন আপনি করেন না কেন আপনার দলে এগুলা? ওই ভদ্রলোক একেবারেই একটু থমকে গেলেন যে এই যে আমরা জ্ঞান দিচ্ছি ওদেরকে। ক্ষমতা এমন একটা জিনিস, আপনি দেখেন আমাদের ক্ষমতাসীন বেশিরভাগ লোকই তো অপঘাতে মারা গেছে। ক্ষমতাসীন লোকেরা ক্ষমতা ছাড়লে তো জেলে চলে যায়। আর তো আপনি এই ছেলেদেরকে আমরা বলতেছি যে তারা নষ্ট হয়ে গেছে, তারা এটা চড়াই গেছে, এটা তো ক্ষমতার রীতি। আমি সবসময় বলি আমাদের দলের মধ্যেও, যখন আমাদের দলের মধ্যে আমরা দেখি বিএনপির ব্যাপক সমালোচনা হয়, চাঁদাবাজি, এটা আমি তো বলি যে ভাই আমার দল যদি এরকম বিএনপির মতো বড় দল হয়, আমার দলেও কোন দল হবে? মারামারি হবে, মানে চাঁদার জন্য ভাগ হবে না? তো এই জন্য আমি যেটা বলি যে আমাদের সংকটটা রাষ্ট্রের সংকট। আমাদের রাষ্ট্রে আপনি কতগুলো চাঁদার দোকান খুলে রাখছেন। আপনি এখান থেকে নামলেই, বাংলাভিশন থেকে নামলে রাস্তার উপর ফুটপাতে যদি এখানে 200 দোকান আছে, এই দোকানগুলোর টাকাটা কে নেয়? এটা কি সরকার পায়? এটা তো যে দল ক্ষমতায় থাকে সে দলের মাস্তানরা বা সে দলের ক্যাডাররা এটা টাকাটা নেয়। কালকে যদি যে দল ক্ষমতায় আসবে অটোমেটিক্যালি এটা ট্রান্সফার হবে না? তাহলে আপনি তো এটা খুলে রাখছেন দোকান। আপনি যদি ফুটপাতের দোকান বন্ধ রাখতেন, আপনি যদি এই ডিশের ব্যবসা, এই হাবিজাবি ময়লার ব্যবসা, এগুলোর ব্যবসায় তো খুলে রেখেছেন চাঁদাবাজির বিশাল এক চক্কর। এই চক্করে এই আমাদের এখানে কি হয়, আপনার হাট ইজারা হয় না? তো হাট ইজারা আপনার কাছে তো সে তদবির করে লোকেরা, আপনার দলের লোকেরা তদবির করে না? করবে তো। আপনি দোকান খুলে রেখেছেন, সিস্টেমটা এরকম, সিস্টেম ডেভেলপ করে রেখেছেন ব্যাপক চাঁদাবাজি। যেই দল ক্ষমতায় আসবে, যে দল বড় হবে, সেই চাঁদাবাজির মধ্যে পড়বে। সুতরাং আমি যেটা মনে করি, এই জন্য আমরা বলেছি যে রাষ্ট্রটাকে আমূল পরিবর্তন করতে না পারলে এইটার সমাধান হবে না। আজকে আমি বিএনপির বিরোধিতা করছি, হ্যাঁ বিএনপির অবশ্যই দায় আছে, বিএনপি বড় দল। আমি প্রত্যাশা করেছিলাম যে এত বছর 15 বছর যে দলটা এত বেশি নির্যাতন ভোগ করেছে, যে জামাত 15 বছর ধরে এত নির্যাতন ভোগ করেছে, এরা তো ভাই সেজদায় পড়ে থাকবে 2 বছর। এই যে এত বড় একটা পরিবর্তন কল্পনাই তো করে না, এরা তো সেজদায়। এই যে মানে জামাত দেখবেন বলে যে সূরা নসরে বলা হয়েছে যে তোমার যখন বিজয় আসবে তখন তুমি মানুষের প্রতি হাম্বল হও, মানুষের প্রতি শুকর আদায় করো, মানুষের প্রতি। এটা বিএনপির ক্ষেত্রে তো প্রযোজ্য। কিন্তু আপনি কি দেখছেন বিএনপি জামাতের মধ্যে কোনো হাম্বলনেস আছে? নাই। এটাই আমার সমালোচনা ওনাদের কাছে। কিন্তু এই যে মানে কোন দল এটা সেটা, ভাই দল বড় হলে এটা হবে। এগুলাকে আমরা তো আমাদের রাজনৈতিক দলগুলোকে সংস্কার আনি নাই, আমাদের রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক চর্চা নাই। এই জন্য আমরা যারা নতুন দল করছি, আমাকে আগে আমার সমালোচনা করতে হবে, আমার দলে গণতন্ত্র তৈরি করতে হবে, তারপর আমি বিএনপির দিকে আঙুল তুলব। এখন আমি আপনাকে যেটা বলি, যেমন ধরেন রাশেদ বলল যে 50 জনকে টার্গেট কিলিংয়ের কথা বলা হয়েছে।
রাশেদের বলা উচিত সে তালিকায় আমরা আছি কিনা, কারণ ওর তাকে তথ্য থাকলেও তো আমাদেরকে সতর্ক করা উচিত। আমাদের একটু বা ওর নাম হয়তো নাই সেখানে, নাহলে তো সে এত খুশি থাকতো না বা এত সাহস করে বলতো না। আমরা যখন কোনো একটা তথ্য দিই, বা আমরা সাধারণত দেখবেন ষড়যন্ত্র তথ্য বলে যে এত টাকা পাইছে, এত টাকা খাইছে, আমি তো জিজ্ঞেস করি ভাই টাকাগুলা মানে কিভাবে খাইলো, কিভাবে আনলো, আর তথ্য দিতে পারেন। আমি আপনি এত তথ্য জানেন, রয়ের এজেন্ট অমুক এজে সেটা, আপনি এত জানেন না কেন এত কিছু? এই তথ্যর উৎসটা হয়তো রাশেদ এর পরে আপনি জানাবেন। আমি একটু আসবো আপনার কাছে। আমি একটু নূর খান আপনার কাছে জানতে চাই যে গতকালকে এই ঘটনার পরে আজকে শনিবার সরকারি বন্ধ ছিল, তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে কমিটি রয়েছে সেই কমিটি আজকে বৈঠক করেছেন। সেই বৈঠকে আসলে কিছু সিদ্ধান্ত হয়েছে যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একটি কমিটি গঠন করা হয়েছে, একই সাথে সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও যে আগামী সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা চাইলেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তারা পাবেন। আপনার কাছে প্রশ্ন হলো যে অস্ত্রের লাইসেন্স দিয়েই কি আসলে পরিস্থিতি বদলাবে কিনা, আর অপারেশন ডেভিল হান্ট 1 এর সুফল আসলে কি পাওয়া গেল যে আপনি ফেজ 2-তে গেলেন? দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টাই বক্তব্যগুলি দিয়েছেন, 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন, অনেক ওইটা দিয়েছে ডিএমপি কমিশনার সম্ভবত, আমি যদি ভুল না করি। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা ঘোষণা দিয়েছেন, দিয়েছেন, মানে আচ্ছা, উনি যাই মুখ হোক। দিয়ে বলেছেন। এবং লাইসেন্সের যে ঢালাওভাবে উনি বলেছেন, বিগত দিনে আমরা দেখেছি 15 বছরে দারোয়ান, পিয়ন, বাবুর্চি হকার লীগ, শ্রমিক লীগ, সবাই ফুটপাত লীগ, পাইছে লাইসেন্স। এবং দুর্ভাগ্যজনক যে কারা পেয়েছে এই লিস্টটাও সম্ভবত আপডেট করা নেই আমার যতদূর ধারণা, কারণ এটা কয়েক লক্ষ যতটুকু জানা গেছে। দ্বিতীয়, যে এই অস্ত্রগুলি কোথায়, এই অস্ত্রগুলি কি জুলাই আগস্টে ব্যবহার হয়েছে? হতে পারে। তার মানে এই প্রসঙ্গগুলি থাকছে। তারপরে আপনি এখন আবার হঠাৎ করে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বা অংশ নেবেন তাদেরকে আবার লাইসেন্স দিতে চাচ্ছেন। আমাদের এখানে নির্বাচনে কারা অংশগ্রহণ করে, একটা বড় অংশ কিন্তু নানান টাইপের মানুষ সমাজে তারা অংশ নেয়, যাদের নির্বাচনটাও বিজনেসের মতো একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটা আরও বেশি মানে ঝুঁকিতে ফেলে দেয় কিনা নিরাপত্তা, সেটাও আমাদের ভাবা উচিত। ঢালাওভাবে লাইসেন্সের কথা বলে দেওয়াটা কোনোভাবে আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা একটু কন্ট্রাডিক্টরি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ কারণ নির্বাচনের সময় আপনার যদি অস্ত্র থাকে সেটা জমা দিতে হয়, আর এখন দিচ্ছে। বলার সময় আর খেয়াল ছিল না, না। সেটা না তো। ওই যে নূর ভাই সবচেয়ে- যে কথাটা বললেন না, যে অস্ত্র যে লাখখানেক অস্ত্র দেওয়া হয়েছিল লাখের সেগুলি জমা দিতে বলেছিল 2009 এর পরে। দেয়। কি পরিমাণ জমা পড়েছে, কি পরিমাণ দেয়নি, যেটা জমা পড়েনি সেটা অবৈধ হয়ে গেছে। এবং এই জায়গাটা list অসীম পায়। ভাই আপনার কাছে আমি একটু জানতে চাই, আমি নূর ভাইয়ের পরে আসবো আপনার কাছে। এখন দেখেন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার একটা জায়গা একটু পরিষ্কার হওয়া দরকার মনে করি। মঞ্জু ভাই যে কথাটা বলছেন সেই জায়গাটার সূত্রটা এইভাবে দেখি আমি। 5ই আগস্টের বিষয়টা কিন্তু আমাদের সবার ছিল। এখানে জয় পরাজয় কোনো একক ব্যক্তি বা দলের উপর গোষ্ঠীর যায় কৃতিত্ব না, না। সবার কৃতিত্ব, জনগণের কৃতিত্ব ছিল বেশি। এখানে যতটা ভুল করা হয়েছে বা যেই জায়গাতে আমরা পৌঁছাতে পারিনি, সেই ত্রুটি বা দুর্বলতা আমাদের সবার। আমরা এখন যেটা আশা করতেছি সেটা আশা করার দরকার ছিল সেই মুহূর্তে, সেটা কিন্তু আমরা আশা করতে পারিনি সেই মুহূর্তে। আমি জানি না আমাদের ব্যস্ততা, আমাদের যারা রাজনীতিবিদ ছিলেন, দিন শেষে যারা দেশ পরিচালনা করবেন, তারা ওই মুহূর্তে কি ভেবেছিলেন জানি না। কিন্তু সরকার গঠনের কিছুদিন পর থেকেই দেখলাম তাদের ভিতরে ওই জিনিসটা সামনে চলে আসলো, যে জিনিসটা অলরেডি আমাদের হাত থেকে চলে গেছে। এবং সেই জিনিসটা ফেরত আনার জন্য একবার কিছু কিছু অদৃশ্য শক্তি এমন কিছু কার্যক্রম হাতে নিলেন যেটি ভয়ঙ্কর আমার কাছে মনে হয়। এখানে আগুন দেওয়া, ওখানে ভাঙচুর করা, ওখানে এইটা করা, এবং এই তৎপরতাটা কিন্তু এখনো আছে। গতকালকের ঘটনায় যেহেতু তদন্ত চলছে, সেই জায়গা বাধাগ্রস্ত হয় এমন কোনো কথা বলবো না, তবে আমার কয়েকটা সন্দেহের কথা বলে দিচ্ছি। কারণ আমরা যেন সস্তা কোনো মতামত না দিয়ে ফেলি। কারণ দেখেন, এইখানে নানান মহলের নানান ধরনের চেষ্টা আছে নির্বাচনকে বানচাল করা। আপাতত বানচাল করা বা পিছিয়ে দেওয়া, অথবা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এবং সেটা শুধু দেশের মানুষ না, দেশের বাইরেরও অনেকের চিন্তা থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। এখানে পতিত স্বৈরাচার, যাকে আমরা বলছি পতিত, কিন্তু তার সব জিনিস রয়ে গেছে, শুধু মাথাটা চলে গেছে। তার পুলিশ প্রশাসনে যারা ছিল তারা রয়ে গেছে, তার বিভিন্ন বাহিনীগুলিতে যারা ছিল তারা রয়ে গেছে, গোয়েন্দা সংস্থাগুলিতে যারা ছিল তারা রয়ে গেছে, পেশাজীবীদের ভিতর যারা ছিল তারা রয়ে গেছে।
এবং দেখেন গত 15-15.5 বছরে এমন একটা বলয় তৈরি হয়েছিল, যেই বলয়টা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তখনকার ক্ষমতাসীন দল, মানে ক্ষমতাসীন নেতৃত্বকে অন্ধ বানিয়ে ফেলেছিল এবং তাদের কাছে এমনভাবে দলদাসে রূপান্তরিত হয়েছিল যে আসলে সত্য মিথ্যা বাইর করাও কোনো একজন মানুষের পক্ষে সম্ভব ছিল না। মানে দেখেন, আমরা যেমন একটা কথা বলি, এখান থেকে বেরোনোর পর কালকে হয়তো আমার কাছে কারো যদি কাজ থাকে, সে বলবে, লিটন ভাই কাল রাত্রে যে এত সুন্দর একটা বক্তব্য দিলেন, মঞ্জু ভাই আর অসীমদা আর এই যে রাশেদ তো পাত্তাই পায়নি আপনার বক্তৃতার কাছে। আমি নিজে প্র্যাকটিক্যালি এটা দেখছি। আমি এটা আমার একজন আমরা একসাথে কাজ করতাম এমন একজন মানুষ আছেন, যিনি আগের দিন টকশোতে কথা বলার পর পরের দিন অফিসে গেলে এক ধরনের গ্রুপই ছিল, তারা এইভাবে বলতো যে হাসিনা খালেদও এত সুন্দর বক্তৃতা দিয়েছে। এই সুবিধাবাদী গ্রুপটা আসলে সব জায়গায় থাকে, এইটাই আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি আসবো আপনার কাছে। আমি একটু রাশেদ, এই যে মঞ্জু ভাই যে তথ্যটা নিয়ে আসলে প্রশ্ন তুললেন, এইটার জবাব একটু দেবেন। আর একটা বিষয়, সেটা হলো যে ওসমান হাদির উপরে হামলার ঘটনায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন অনেকেই, এটা যৌক্তিক কিনা? দেখেন, সবার আগে আওয়ামী লীগ তো একটা প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে এবং ভারত তাকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা। এখন মঞ্জু ভাই যদি এইটাকে অস্বীকার করে, আমার কিছু করার নাই। ওসমান হাদিকে দিয়ে শুরু হয়েছে, এরপরে তো মঞ্জু ভাইকে করতে পারে, আপনাকে করতে পারে। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই সংখ্যাটা বলো, তাই না, আপনি আমাকে যদি বলেন যে কার কার টার্গেট করা হয়েছে বলো, তো এটা কি সম্ভব? আপনি তো পলিটিশিয়ান হিসেবে আপনি তো একটা অ্যাজাম্পশন করতে পারেন যে এই ঘটনাকে কেন্দ্র করে এটা হইতে পারে, বা এই আন্দোলনকে কেন্দ্র করে এটা হইতে পারে। তো সেই অ্যাজাম্পশন তো আমরা করতে পারি, এবং বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন রকম তথ্যপত্র আমাদের কাছে আসে। আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করছে, এটা তো সত্য, তাই না? সংখ্যা 50 না হোক, 100 তো হইতে পারে, এটা তো 500 হইতে পারে। আওয়ামী লীগ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে, এটা সত্য কিনা? এই যে হাদিকে যে সময় গুলি করা হলো, শুরুতে এমনভাবে বয়ান সৃষ্টি করা হলো যে এটা মনে হয় বিএনপি ঘটিয়েছে। মানে এমনও তো প্ল্যান থাকতে পারে যে মঞ্জু ভাইকে মানে আওয়ামী লীগ হত্যা করলো, কিন্তু দায়টা চাপানো হবে যে মঞ্জু ভাই কয়েকদিন আগে মনে করেন যে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, দায়টা চাপানো হবে জামাতের উপরে। তো নানান ধরনের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ অগ্রসর হচ্ছে। আমরা যারা পলিটিক্স করি এতটুকু যদি না বুঝি, তাহলে তো আসলে মানে আর বলার কিছু নাই। এটার উত্তর গেল। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা আপনি বললেন, আচ্ছা আরেকটু অ্যাড করি। গণমাধ্যমে খবর এসেছে, যেটা আমি যুগান্তরও দেখলাম, যে সম্ভবত লন্ডনের একজন আইনজীবী তিনি বাংলাদেশে এসেছেন। তিনি বলেছেন সরকারের উপদেষ্টাদের সাথে বা প্রশাসনকে তথ্য দিয়েছেন যে 3 জন ব্যক্তিকে টার্গেট করা হয়েছে। এর ভিতরে হাদি ছিল, এবং আমাদের ফুয়াদ ভাই ছিল, এবং হাসনাত আব্দুল্লাহ। আপনি পড়েছেন না নিউজটা? এখন আপনি যদি যুগান্তরকে বলেন যে এই তথ্য কই পাইলেন, এখন এত তথ্য এত প্রমাণ তো রাজনীতিতে দেওয়া যায় না। তথ্য তো অনুমান করা যায় যে ফুয়াদ ভাই যে ধরনের বক্তব্য দিয়েছে, বা রাশেদ খান, যে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন আমাকে একটু আগেই জাস্ট মেসেজ দিল, আপনি দেখেন মঞ্জু ভাই, যে তুই সাবধানে চলিস, মেসেজ দিছে না, জাস্ট এই টকশোতে চলা অবস্থায়। এবং সে বলছে, কেন বলতেছে, আমাকে বলছে সাবধানে, সে একটা জায়গা থেকে তথ্য পেয়েছে। তো আমি আপনার টকশোতে বললাম, এখন শুধুমাত্র অনিরাপত্তা আমি একা নয়, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বলেন, বা সরাসরি নেতৃত্ব বলেন, বা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি, আমরা সবাই তো অনিরাপদ। আজকে জনাব তারেক রহমান দেশে ফিরতেছেন, যেটা অসীম ভাইকে আপনি প্রশ্ন করলেন, আজকে বিএনপি কেন তার নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, কি কারণ? এর মূল কারণটা হলো যে এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই কায়দায় হত্যা করা হয়েছে, যেমনিভাবে হাদিকে হত্যা করা, মানে হত্যার প্ল্যান করা হয়েছে। তিনি বাঁচবেন কি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা কেউ জানি না, এমন গুরুতর তিনি আহত। ঠিক এই ধরনের প্ল্যান তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসে সৃষ্টি হচ্ছে, তৈরি করা হচ্ছে। তো এগুলো আমার কাছে মানে আমি এটা মানে অবিশ্বাস করার কিছু নাই যে আওয়ামী লীগ প্ল্যান করতেছে না, শেখ হাসিনা দিল্লিতে বসে আপনার কর্মা পোলাও খাইতেছে, এটা আমি বিশ্বাস করছি না। শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছে, তোমরা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি যারা আছে, গণ অভ্যুত্থানের শক্তি, এনসিপি, এদের উপর হামলা চালাও। হাসিনা নির্দেশনা দিচ্ছে না, সেই হামলাটাই আসলে ঠেকানোর জন্য চরিত্র আমরা দেখি নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অডিও শুনি নাই কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের সময় হাসিনা নির্দেশনা দিয়েছে গুলি চালানোর, 2000 মানুষকে হত্যার নির্দেশনা দিয়েছে। সেই হাসিনা দিল্লিতে বসে চুপ করে থাকবে, ষড়যন্ত্র করবে না, তাদের পতন হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ গভীর চক্রান্ত করছে, এবং প্রধান উপদেষ্টা তো নিজেই বলেছে
যে নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ এইভাবে খুনিদেরকে প্রশিক্ষণ দিয়েছে। প্রধান উপদেষ্টা যেখানে বলছে, তো সেই সংখ্যাটা কত হইতে পারে? জুলাই গণঅভ্যুত্থানে 2000, এবার তো আপনার 200 হইতে পারে। 200 আমি তো হইতে কমই পারে। বলেছি। সুতরাং আমার কাছে এত তথ্যপাত্র এইভাবে স্পষ্টভাবে চাইলে বলতে পারবো না, বরং বলতে প্রধান পারবেন না। উপদেষ্টার কাছে আমি জিজ্ঞেস একটু করেন, আসবো আপনার এত কাছে। কিছু জানার পরেও তারা কেন আইন শৃঙ্খলা বাহিনীকে কেন জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবহার করতে পারতেছে না? এই প্রশ্নের উত্তর নেব। আমি একটু অসীম ভাই আপনার কাছে জানতে চাই যে 5 আগস্টের পরে এই যে অস্ত্র যেগুলো লুট হয়েছিল বিভিন্ন থানা থেকে, সেগুলো সব উদ্ধার করা যায়নি। সেইটা নিয়ে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিন্তু আজকে যে সিদ্ধান্তটা আমি নূর ভাইকে করছিলাম, যে অস্ত্রের লাইসেন্স দেয়া, প্রার্থী হলেই অস্ত্রের লাইসেন্স সে উনি পাবেন। অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য তো বেশ কিছু শর্ত রয়েছে, আপনি একজন ব্যারিস্টার, আপনি আরো ভালো জানবেন। এইটাতে কি সংসদ নির্বাচনের প্রার্থী হওয়াটা কোনো যোগ্যতা? আমি এখন একটা কথা বলি, এক একটা কনস্টিটিউশন আমরা রিজনেবলি দেখেছি 3 জন 4 জন 5 জন থাকেন। আপনি যখন এই কথাটা বললেন যে আপনি সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাহলে দেখা অনেক গেছে অস্ত্রের যে লাইসেন্স কোনো পাওয়ার একটা জন্যই প্রার্থী হতে পারে। হ্যাঁ, আপনার এক কনস্টিটিউয়েন্সিতে 300 জন মনে করেন যে প্রার্থী হয়ে বসে থাকলো, আপনি তখন কি বলবেন? আপনি তো তখন আপনার করতে পারবেন না, কি জন্য বলে এটাকে আমরা ডিসক্রিমিনেশন করতে পারবেন না তো, তাই না? এখানে যে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, এবি পার্টি আছে, গণ অধিকার আছে, তাদেরকে দেবেন, কিন্তু আরেকজন স্বতন্ত্র ইলেকশন করবেন আপনি তাকে দেবেন না, এটা হবে না। ইট ডাজন্ট গো উইথ দ্য স্পিরিট অফ ইলেকশন কমিশন অ্যান্ড আরপিও। আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে নির্বাচন চলাকালীন সময়ে আপনার বৈধ অস্ত্র জমা দিতে হয়। এখন কথাটা হচ্ছে যে আপনি বলেছেন যে থানা লুট হয়েছে, আমি তো জানি যে এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে, সেনাবাহিনীর অস্ত্র লুট হয়েছে। তার বাইরে নূর ভাই যে রেফারেন্সটা দিয়েছেন, লক্ষাধিক অস্ত্র মনে করেন যে হকার লীগ, ফুটপাত লীগ, অমুক লীগ তমুক লীগ তাদেরকে দেওয়া হয়েছে 2009 সালের পর, যার কারণে জুলাই আগস্টের পরে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল যে অস্ত্রগুলো 2009-এর পরে যা আছে সব জমা দিতে হবে। পরবর্তীতে বেশ অনেক দিন পরে বলা হয়েছিল, কিছু কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছিল, যেমন সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন তাদের অস্ত্রগুলো তারা ফেরত পাবেন। আমার একজন আপনার গার্ড আছেন, আর্মড গার্ড আছেন, যিনি ওয়ারেন্ট অফিসার ছিলেন আর্মিতে, উনি বললেন যে কী করবো, আমি বললাম যে জমা দিয়ে দেন, ওনার 2009 সালের পরে পাওয়া, কিন্তু লাইসেন্স ওনার অনেক আগে, উনি যখন সার্ভিসে ছিলেন, কিন্তু অস্ত্রটা তিনি কিনেছেন 2009 সালের পরে। এই অস্ত্রটা ফেরত পাওয়ার জন্য আমাকে 9 মাস অপেক্ষা করতে হয়েছে, এবং ওনাকে আমি বলি যে আপনারা বলবেন, ওনার তো মনে করেন আর্মস সহ একজন গার্ডকে নিতে হলে 50-60 হাজার টাকা বেতন দিতে হয় ওনাকে। মানে এইভাবে অস্ত্রটা দেওয়ার জন্য আপনি আসলে যৌক্তিক মনে করছেন না? আমি তা মনে করছি না। মনে করেন যে যার পাওয়ার কথা ছিল ফেরত, এর মধ্যে যে আমলাতান্ত্রিক জটিলতাটা আমাদের দেশে, সে রাজনৈতিক সরকার বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই আমলাতান্ত্রিক জটিলতা এটা সারা জীবন বিদ্যমান থাকবে। আমরা ওটার থেকে কিভাবে বেরোতে পারবো? একটা রাজনৈতিক সরকার যে আগামীতে আসবে, সেই সরকারটা আসার পর সুশাসন দিতে পারবে, আইনের শাসন দিতে পারবে, জনগণের শাসন, ন্যায় বিচার দিতে পারবে। মানে আমরা তো অনেকগুলা কথা নিয়ে আলোচনা আছে। আমার সময় একবারে শেষ দিকে, আমি একটু মঞ্জু ভাই আপনার কাছে জানতে চাই, এই যে আওয়ামী লীগের নানা চক্রান্তের কথা বলা হচ্ছে বা তার দোসরদের জাতীয় পার্টির জন্য নির্বাচনে আসতে না পারে, সেই ব্যাপারেও আসলে দাবি রয়েছে, কিন্তু অনেক দলের বিরুদ্ধেই তো আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগটা কিন্তু আপনি বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোও কিন্তু সেই দোষে দুষ্ট। না, তা তো অবশ্যই। আমি তো আপনাকে ঐতিহাসিক প্রেক্ষাপটই বললাম যে আওয়ামী লীগ যতবার বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে, প্রত্যেকটার পেছনে বিএনপি এবং জামাতের কোনো না কোনো ধরনের লিঙ্ক আছে, আপনি দেখবেন যে কোনো ফরম্যাটে। আমি আর ডিটেইল এটা বলতে চাই না। কথা হচ্ছে শেখ হাসিনা যে একটা হত্যাযজ্ঞ চালাবে, এখানে যে একটা ধ্বংসযজ্ঞ চালাবে, এটা তো শেখ হাসিনার টেলিগ্রাম কনভারসেশনেই আউট হয়েছে। একটা আপনি দেখবেন আওয়ামী লীগের এক নেতা বলছে, আপা আমরা ওদেরকে ঘরে ঘরে গিয়ে হত্যা করবো, এটা শেখ হাসিনা কি বলছে? কথা না, কাজে। হ্যাঁ, শেখ হাসিনা বলছে এগুলো এরকম বল শুনছি, কাজ করে দেখাও। আমি রাশেদের সাথে যেটা বলছেন, এইটা নিয়ে বাংলাদেশের একটা রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনি যে শেখ হাসিনা এরকম করতে পারে কিনা, সেও বলবে হ্যাঁ করতে পারে। রাশেদ যখন 50 জনের কিলিংয়ের কথা বলে, তখন এটা খুবই মানে এটা মানে একজন নেতার পক্ষ থেকে যখন আসে, তখন এটা আরও স্পেসিফিক জানার আগ্রহ আমাদের তৈরি হয়। শেখ হাসিনা তার এরকমও ঘটনা আছে, তার নিজের কর্মীকে হত্যা করে সে মানে আপনার রাজনীতি করেছে, এটা আছে। এই জন্য দেখবেন শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীরাও শেষ মুহূর্তে শেখ হাসিনার কাছে নিরাপদ ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীদের বহুজনের আপনি লাইফস্টাইল, তাদের কনভারসেশন আপনার মনে নাই? সঞ্জিত সেনগুপ্ত কি বলেছিল? বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এটা তো ঐতিহাসিক কথা। রাশেদ, 1 মিনিটে যদি আপনি একটু বলেন, এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে, আপনারাই জাতীয় পার্টির ব্যাপারে খুবই সরব এবং আন্দোলনও করেছেন, সেই জাতীয় পার্টির এক অংশ তো আসলে জোটও গঠন করে ফেললো, তারা নির্বাচনে যাওয়ারও আসলে চিন্তা ভাবনা করছে, তাদের ব্যাপারে আসলে আপনার অবস্থানটা কি?
জামাত সহ 8 দল তারা বলছিল 24-এর ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছে তারা কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এরকম একটা দাবি ছিল। আজকে একজন ওই ডামি প্রার্থীকে জামাতে যোগদান করানো হয়েছে এবং যাকে যোগদান করানো হয়েছে মেজর আখতারুজ্জামান, তিনি বিএনপি থেকে 5 বার বহিষ্কার হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ফেস দ্য পিপুলে একটি টক শোতে তিনি আমাকে রাজাকার বলেছিলেন এবং তিনি বলেছিলেন যারা কোটা সংস্কার আন্দোলন করছে এরা রাজাকার, এরা জামাতের বিরুদ্ধে তিনি অসংখ্য গালিগালাজ করেছেন। সেই ব্যক্তিকে, সেই দামি প্রার্থীকে আজকে জামাত নিয়ে নিল। জামাতের আমির তো নিজেই আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করেছিল, সেই ক্ষমা ঘোষণার অংশ হিসেবেই মেজর আখতারুজ্জামানকে নিল কিনা আমি সেটা আসলে দেখতে হবে। 10 সেকেন্ডে জামাতের কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি যে এই ব্যক্তি তো জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, সে কোটা আন্দোলনকারীদেরকে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অংশগ্রহণকারীদেরকে রাজাকার বলেছিল। শেখ হাসিনা যে কাজটি করেছিল এই আখতারুজ্জামান একই কাজ করেছে, একই এমনকি কাজ আমাকেও করছে। রাজাকার বলেছে। আপনারা একে দলে রাখবেন নাকি একে সরিয়ে দিবেন, আপনারা সিদ্ধান্ত নেন, আমি দেখি জামাত কি করে। বা নূর খান, 1 মিনিটে যদি জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে আসলে আমরা আজকে পুরো আলোচনাটা করলাম, সামনে যে সময়টা রয়েছে নির্বাচনের আগে, আপনি কি মনে করেন সেই ঐক্যটা আসলেই তৈরি হবে? দেখেন, আমরা যদি গতকালকের ঘটনা এবং আজকে একটা ঘটনা ঘটেছে যেটা আমরা আসলে আলোচনায় আনিনি, সেটা হচ্ছে লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসকে আগুন দেওয়া হয়েছে, বোমা মারা পুড়িয়ে দেওয়া হয়েছে। হয়েছে। এইটা এবং গতকালকের ঘটনা, এই দুইটাকে যদি আমরা 2 2 4 মিলাতে চাই, মিলে যাবে। এবং এটা মূলত নির্বাচনকে ব্যাহত করারই একটা অংশ মনে হয়। তো এই যে অবস্থা, আমরা যারা জুলাই আগস্ট আন্দোলন দেখেছি, অংশ নিয়েছি, আমাদের কামনাটা কি থাকবে? অবশ্যই একটা ভালো নির্বাচন হোক এবং একটা সবাই ভালো আসলে নির্বাচন ঐক্য হোক থাকুক। এবং সমস্ত রাজনৈতিক দল যারা আন্দোলন ছিল তাদের ভিতরকার মতভেদ থাকবে, মতভেদ থাকবে, আদর্শিক but লড়াই একসাথে আসলে থাকবে, কিন্তু একসাথে নিয়ে তাদের আসলে একটা ভালো নির্বাচন জায়গায় হবে। আমার এসে সময় একেবারেই শেষ। আপনাদের নির্বাচনটা চারজনকে ঠিক অসংখ্য করতে হবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।